রাতের অন্ধকারে মহিলার আর্তনাদ, বন্ধ কলেজের ক্লাসরুম থেকে ভেসে আসা গোঙানির শব্দ, অচেনা আওয়াজে ঘুম ছুটেছে অশোকনগরে। 22 নম্বর ওয়ার্ডের ধানকল এলাকায় রয়েছে জেএনপি কলেজ। সেখানেই বন্ধ কলেজের ক্লাসরুম থেকে ভেসে আসছে গোঙানির শব্দ, মহিলার আর্তনাদ। লাইট ফাইট কি জ্বালানো থাকে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজর্ষি। কি কি বলছেন স্থানীয়রা, তাদের কি অভিজ্ঞতা হয়েছে? লাইট ফাইট কি জ্বালানো থাকে? দেখো, গত 4 দিন ধরে এই কলেজ থেকে এক মহিলার আর্তনাদের কথা তারা শুনে আসছে। এই মুহূর্তে আমার সাথে সেই স্থানীয় মানুষ রয়েছেন যারা শুনেছেন। দাদা, আপনারা ঠিক কি শুনেছেন এই 4 দিনে? 4 দিন নয়, আজকে 5-7 দিন ধরে এই কলেজ থেকে একটা আওয়াজ বেরোয়, কান্নার আওয়াজ, যেটা হচ্ছে একটা মহিলা তার জীবন রক্ষা করার জন্য, মানে তার উপর অত্যাচার করলে তার প্রাণ বাঁচানোর জন্য যে পরিমাণে তার মুখ থেকে যে ভাষাটা বেরোয়, সেরকম টাইপের একটা আওয়াজ বেরোচ্ছিল। যেই আওয়াজটা আমরা সাধারণত প্রথমে ভেবেছিলাম যে ভৌতিক কিছু কিংবা কিছু একটা ব্যাপার, কিন্তু এতদিন হওয়ার পরে ওই আওয়াজটা যখন কমছে না, তখন আমরা সবাই পাড়ার ছেলেপিলেকে ডেকে সার্ভিসটা শুনলে যে ঠিক কি আওয়াজ তারা শুনেছেন, কিভাবে তারা এই ঘটনার সাক্ষী হয়েছেন, সার্ভিসটা এইখানে এখনো কিন্তু একদম তুমি সঙ্গে থাকো। মানে এখন প্রশ্ন উঠছে যে কলেজ থেকে কি সত্যিই কোনো মহিলার আওয়াজ ভেসে আসছে নাকি স্থানীয়দের মনের ভুল? উত্তরের খোঁজে আজ অশোকনগরে জেএনপি কলেজে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। রাজশ্রী, কলেজ ঘুরে তারা কি খুঁজে পেলেন? সার্ভিসটা খুব একটা ভালো জিনিস যে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজ্ঞান মঞ্চের সেই সদস্য রয়েছেন যিনি আজকে কলেজে খুঁজে দেখার চেষ্টা করেছেন ঠিক কি আওয়াজ হয়েছে। দাদা, আপনার প্রদ্যুৎবাবু, আপনি বলুন তো ঠিক কি পেলেন, আপনারা কি বলছেন মানুষ? প্রথম কথা হচ্ছে, কালকে রাত্রিবেলায় আমরা খবরটা পাই যে এখানে ভৌতিক কার্যকলাপ হচ্ছে। মানুষ একটু আতঙ্কই হয়ে গেছিল, বিশেষ করে একটি মহিলা কণ্ঠের আওয়াজ পায়। আমরা কালকে রাত্রিবেলায় লোকাল থানার সাথে কথা বলি, যেহেতু মহিলা কণ্ঠের ব্যাপার, আমাদের তখনই এটা মনে হয়েছিল যে ভূত বলতে কিছু হয় না, আর এই শতাব্দীতে ভূত নিয়ে কিছু বলাটাও উচিত না। এখানকার মানুষজন আমরা আজকে আসি, এখানকার এলাকার লোকদের আমরা আশ্বস্ত করি যে ভূতের কোনো ব্যাপার না। আমরা সমস্ত বিল্ডিংটা খুব ভালো করে দেখেছি। দেখে আমাদের প্রথমে যেই সন্দেহগুলি হয়, এত বড় বিল্ডিং, আপনারা সকলেই জানেন যে বিশাল বড় একটা বিল্ডিং, অনেকটা এরিয়া নিয়ে, পিছনটা পুরো ফাঁকা, হাওয়া বাতাসের অনেক সময় অনেক আওয়াজ সৃষ্টি করে, কিন্তু সেই বাতাসের সেই আওয়াজটা আজকে থাকছে, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব কম হবে। আমরা ভালো করে দেখার চেষ্টা করি কোনো ইলেকট্রিক কারণে এটা হচ্ছে কিনা, এই আওয়াজটা সৃষ্টি হচ্ছে কিনা, যার আওয়াজের মানে ফলে এটা মৃত পেঁচা পাওয়া গেছে না? হ্যাঁ, আমাদের এখানে লোকাল থানা থেকে আমরা সকালবেলা যখন আসি, তখন লোকাল থানা থেকে আমাদেরকে বলে যে একটি পেঁচার কারণে এই আওয়াজটা হয়েছে। তা আমরা প্রথমে সেই পেঁচাটা দেখার চেষ্টা করি। আমরা 3 তলায় খুঁজতে গিয়ে 3 তলায় যে লিফটের ঘর, সেখানে গিয়ে আমরা একটি পেঁচা পাই। আমরা পেঁচাটা মৃত অবস্থায় পাই। আমরা খুব ভালো করে দেখেছি পেঁচাটাকে। আমাদের মনে হয়নি যে আগামী গত 20 দিনের মধ্যে পেঁচাটা মারা গেছে, তার আগেই মারা গেছে। কিন্তু আপনাদের কনক্লুশন কি, কেন এই আওয়াজ? দেখুন, ওখানে আমরা যখন একটা মৃত পেঁচা পেয়েছি, তেমনি অনেক পেঁচা ওখানে আসে, তার প্রমাণটাও আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় প্রচুর পেঁচার পালক রয়েছে, প্রচুর পেঁচার মল রয়েছে, যার ফলে ওখানে পেঁচারা আসে। ফাঁকা আওয়াজ, পাখির ডাকেও এই আওয়াজটা হতে পারে। আবার আমরা এখনো কোনো কনক্লুশনে আসতে পারিনি, এর জন্যই যে আমরা চেষ্টা করছি যে আওয়াজটা, সেই আওয়াজটা রেকর্ডিং করার। শর্মিষ্ঠা, দুটো তথ্য উঠে আসছে যে প্রচুর পেঁচা আসে, রাতের বেলায় পেঁচার ডাক এই বড় বিল্ডিং এর ভেতরে অনুরণন হয়ে মহিলার আর্তনাদের শব্দ হতে পারে, অথবা বাতাসের প্রবাহ এমন ভাবে ধাক্কা খায় যেখান থেকে এই ধরনের হঠাৎ শব্দ ভেসে আসে। বিষয়টা বিজ্ঞান মঞ্চের সদস্যরা বলছেন সম্ভবত সেক্ষেত্রে স্থানীয়দের মন থেকে কি ভয় গেল? স্থানীয়রা এখনো পর্যন্ত একটা বড় অংশের মানুষ এখানে জড়ো হয়েছে। দাদা, আপনাদের তো বিজ্ঞান মঞ্চ বললেন যে এটা তেমন কোনো ভূতের ব্যাপার না, আপনাদের কি ভয় কাটলো?
না, ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনারা যেটা বলছে প্রকৃতির আওয়াজ কিংবা প্যাঁচার আওয়াজ, এটা ঠিক নয়। আমাদের কাছে জানার এটা খুব খুব দরকার। এই আওয়াজটা প্যাঁচারও নয়, কোনো হাওয়া বাতাসও নয়। একটা মেয়ে ছেলের যে পরিমাণে আওয়াজ বেরোয় সেই আওয়াজটাই বেরিয়েছে, এবং আমরা ভেতরে থাকাকালীন আওয়াজটা পেয়েছি। সেহেতু ভেতরে যদি 50-60টা লোক যখন ঢুকবে তখন নিশ্চয়ই প্যাঁচা ওখানে আর থাকবে না। অর্থাৎ এখনো পর্যন্ত সেই ভয় যাচ্ছে না তাদের মন থেকে। অনেকে ধন্যবাদ রাজর্ষি। ওখানকার মানুষ কি বলছেন একবার শোনা যাক। আমরা তো নিজের চোখে দেখিনি, কিন্তু আওয়াজটা পুরো মেয়েদের মতন কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও করছে। এবার ওরা তো, আমি চাই যে পুলিশ তদন্ত করুক আর ওখান থেকেও দেখুক যে কি এই জিনিসটা কি। আমি চাচ্ছি যে এখানে 2-3 জন করে সিকিউরিটি গার্ড দেওয়া হোক, যাতে মানে আমরা মানে ভয় থেকে, আতঙ্ক থেকে আমরা মুক্ত হতে পারি। চোখ রাখবো পরে খবরের দিকে। করোনা আবহে অশোকনগরে চাঞ্চল্য। রক্তদান শিবিরে রক্ত সংগ্রহের নামে প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার রক্ত সংগ্রহকারী সংস্থার 7 সদস্য। গ্রেপ্তার করা হয়েছে রক্তদান শিবিরের 2 উদ্যোক্তাকেও। গোটা ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রক্তদান মানেই জীবনদান, কিন্তু সেই জীবন নিয়েই যদি প্রতারণার অভিযোগ ওঠে। উত্তর 24 পরগনার অশোকনগরে 19 নম্বর কাকপুল এলাকায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দিগন্তের দিশারি নামে একটি এনজিওর উদ্যোগে বৃহস্পতিবার অশোকনগর এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরেই যোগ দেয় ওম ব্লাড ব্যাংক নামে রক্ত সংগ্রহকারী সংস্থার কয়েকজন সদস্য। 28 জনের থেকে রক্ত সংগ্রহ করার পর একজন রক্তদাতার সন্দেহ হয়। রক্তদাতাদের দেওয়া সার্টিফিকেটে কোনো সিলমোহর নেই। মেডিকেল অফিসার হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি ভিন্ন ভিন্ন নামে সই করছিলেন। একজন রক্তদাতার শরীর থেকে 350 মিলিলিটার রক্ত সংগ্রহের নিয়ম হলেও এক্ষেত্রে প্রায় 550 মিলিলিটার পর্যন্ত রক্ত সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ। এরপরই ওম ব্লাড ব্যাংক সংস্থার সদস্যদের প্রয়োজনীয় নথিপত্র ও মেডিকেল অফিসার হিসেবে আসা ব্যক্তির নথিপত্র দেখতে চাওয়া হলেও তারা দেখাতে পারেননি। পরে অশোকনগর থানার পুলিশ এসে সংস্থার সদস্যদের নিয়ে যায়। গ্রেফতার করা হয় ওম ব্লাড ব্যাংক সংস্থার 7 জন সদস্যকে। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই রক্তদান শিবিরের আয়োজন করার অভিযোগে স্বেচ্ছাসেবী সংগঠনের 2 সদস্যকেও গ্রেফতার করা হয়। নামটা উনি বারবার ভুল বলছেন, এমনকি যে সার্টিফিকেটে যে সাইন করছেন সে লিখছে পিকে। তো পরে আমরা জানতে পারি উনি বলছেন শোভন মণ্ডল, এই মণ্ডল, মানে এক একজন এক এক রকম নাম বলছেন। তাদের অথরাইজ যে কাগজপত্র সেসব কিছু দেখাতে পারেনি। ওম সংস্থা নামে একটা ব্লাড ব্যাংক। এরা আমাদের এই লকডাউন পিরিয়ডে আমাদের ডাক্তার পাওয়া যাচ্ছিল না, বলেন তো 21 তারিখে একটা কাম করেছিল। মানে আপনি ভুয়ো ডাক্তার হয়ে সব জায়গায় আসছেন। মেডিকেল টেকনিশিয়ানরা আমরা চেক আপ করে কিন্তু কেন বেআইনিভাবে রক্ত সংগ্রহ? পুলিশের সন্দেহ নেপথ্যে কোনো বড়সড় চক্র রয়েছে। আগেও একাধিক থানায় রক্ত সংগ্রহের নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো সদস্যের সঙ্গে অভিযুক্ত সংস্থার যোগসাজশ থাকতে পারে, কারণ জেরায় পুলিশ জানতে পেরেছে এনজিওর এক সদস্যের সঙ্গে অভিযুক্ত সংস্থার এক সদস্যের কয়েকদিন আগেই পরিচয় হয়। সেই সূত্রেই অশোকনগরে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে অভিযুক্ত সংস্থার সদস্যরা। লকডাউনে কমেছে রক্তদান শিবিরের সংখ্যা, ফলে চাহিদার তুলনায় রক্তের যোগান যথেষ্টই কম। পুলিশের অনুমান সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে এক শ্রেণীর প্রতারণা চক্র। সোশ্যাল সাইটেও অনেক সময় বিভিন্ন রক্তদান শিবিরে রক্তদানের আবেদন জানানো হয়। এক্ষেত্রে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। রক্ত দেওয়ার আগে প্রয়োজনীয় খুঁটিনাটি খতিয়ে দেখা দরকার বলেই মনে করছে চিকিৎসক মহল। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। নদী গিলে খাচ্ছে চাষের জমি। ঘুম উড়েছে মালদা কাটোয়ার নদী পাড়ের বাসিন্দাদের। মালদার বিস্তীর্ণ এলাকায় ভাঙন। রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দার টোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গা ও ফুলহার নদীর ভাঙনে ঘুম ছুটেছে স্থানীয়দের। ভাঙনে ভেসে গিয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি ও আমবাগান। রুহিমারি, আজিজটোলা, রামায়ণপুর, দ্বারকটোলা, গঙ্গারামটোলা, কাটাহাদিয়ারা গ্রামে গঙ্গা ভাঙনে ভেসে গিয়েছে ঘর সংসার। অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ঘরে নদীর জল, চোখে জল, মনে ক্ষোভ। বিভিন্ন এলাকায় যেভাবে ভাঙন চলছে, এই ভাঙন একেবারে গ্রাস করেছে হাজার হাজার মানুষের জমি,
মানুষ একেবারে করোনাতে যে হারে ভয় পেয়ে মানুষ জমি হারিয়ে ফেলছে, নিজের জমিটা রক্ষা করতে পারছে না, প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন কোনো এখানে এসে প্রশাসন আসেননি। মালদার ভুটনিতেও ভাঙন। হিরানন্দপুর পঞ্চায়েত এলাকায় নন্দীটোলা গ্রামে গঙ্গার ভাঙন। বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি। এখানেও নদী গর্ভে চাষের জমি, চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। যদি এমার্জেন্সি আমাদের যদি ইমিডিয়েট না কাজ করা হয়, তাহলে আমরা ভুতনির মতো জলময় হয়ে হতে পারে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। আতঙ্ক দিন কাটাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকেই ভাঙন পীড়িত এলাকায় মানুষদের যেরকম দেখছেন সেরকম বাঁধও রক্ষা করছেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই ভাঙন জায়গাগুলো দেখে নিয়ে এমার্জেন্সি কাজ করে ভাঙনটা যেন রোধ করা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবার চোখ রাঙাচ্ছে ভাগীরথী। ভাগীরথীর ভাঙনে কাটোয়ায় পঞ্চায়েত ভবনেও ফাটল। পঞ্চায়েত ভবনের পাঁচিল নদীতে তলিয়ে গিয়েছে। আতঙ্কে সীতাহাটি পঞ্চায়েতের কর্মীরা। মহকুমা শাসককে চিঠি পঞ্চায়েত প্রধানের। আমাদের যে পঞ্চায়েত ভবনের যে বিল্ডিং রয়েছে একবারে তার নতুন করে আবার ধস দেখা দিয়েছে এবং পাঁচিলেও ধস দেখা দিয়েছে। পঞ্চায়েত ভবনটি জলের তলায় চলে যাবে। একে তো করোনা, তার উপর গঙ্গা ভাঙন, এটা নিয়ে কর্মীরা সর্বদাই আতঙ্কমুক্ত। প্রতিবারই ভাঙন গিলে খায়। এই দুর্দশার হাত থেকে রেহাই কবে? প্রশ্ন নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। বর্ষায় বীরভূমে বিপত্তি, 30টি গ্রামের বাসিন্দারা দুর্ভোগে। বর্ষায় ফুঁসছে বীরভূমের দ্বারকা নদী। মোহাম্মদ বাজারের পুরাতন গ্রামের কাছে নদীতে জলের তীব্র স্রোতের ধাক্কায় ভেঙে গেল অস্থায়ী সেতু। মোহাম্মদ বাজারের আঙারগড়িয়া থেকে গনপুরের মধ্যে সংযোগকারী রাস্তা ছিল সেতুটি। শুধু তাই নয়, 14 নম্বর জাতীয় সড়কের সঙ্গেও জুড়ে যেত এই রাস্তা। অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার ফলে সমস্যায় সংলগ্ন 30টি গ্রামের বাসিন্দা। গত বছর বর্ষায় দ্বারকা নদীতেই ভেঙে যায় কংক্রিটের সেতু। তখনই তৈরি করা হয় অস্থায়ী সেতু। দ্বারকা নদীতে জল বাড়তে থাকায় স্রোতের ধাক্কায় অস্থায়ী সেতুও টিকল না, বন্ধ বাস চলাচল। সংলগ্ন গ্রামের বাসিন্দাদের ওপারে যেতে প্রায় 20 কিলোমিটার ঘুরে যেতে হবে। তারপরে এখন বাঁধ দেখছি গোটায় ভেঙে গেছে। আমি ভাবলাম যদি হেঁটে পেরোনো যায় তা বাইকটা ওখানে রেখে হেঁটে পেরোবো, কিন্তু সেটাও তো কোনো উপায় নেই। এখন দেখছি, ভাবছি কি করবো। সেখানে যাচ্ছিলাম, আমাদের সেখানে 8 জন কাজ ছিল, সেখানে যাচ্ছিলাম, এসে দেখছি নদী ভাঙা করে পারাপার হবে না। কোন নদী ভাঙা? দ্বারকা নদী। তো দ্বারকা নদী পারাপার হবে না, আমাকে ঘুরে অন্যদিকে যেতেই হবে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, যেহেতু নদীতে তীব্র স্রোত, তাই এখনই অস্থায়ী সেতু তৈরির কাজে হাত দেওয়া যাবে না। পরবর্তীকালে দ্বারকা নদীতে দেউচা ব্যারেজ বন্ধ করে জলের স্রোত কমলে অস্থায়ী সেতু তৈরি করা যেতে পারে। এই পরিস্থিতিতে কতদিন দুর্ভোগে কাটাতে হবে জানেন না দ্বারকা নদীর সংলগ্ন গ্রামের বাসিন্দারা। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। আলুর দাম কমাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। 1 সপ্তাহের মধ্যে আলুর দাম কিলো প্রতি 25 টাকায় আনতে নির্দেশ। এর মধ্যে কাটোয়ায় আলুর আকাল। পাতে আলু, ভাতে আলু, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আলু মাস্ট। তাই সাত সকালেই আদা জল খেয়ে আলু কিনতে বাজারে যাওয়া। কিন্তু সেই আলুর চড়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এবার আলুর দাম কমাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। 1 সপ্তাহের মধ্যে আলুর দাম 25 টাকায় আনতে নির্দেশ রাজ্য সরকারের। এদিন আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি দপ্তরের সচিবের বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। যেগুলো আমাদের সরকারি সুফল বাংলার স্টলগুলো আছে, সেই গাড়িগুলো থেকে যদি 25 টাকা দরে আলু বিক্রি হয়, অটোমেটিক্যালি তার এফেক্ট বাজারের উপরে পড়বে। লোকে আর ব্যবসায়ীদের কাছ থেকে কেউ যদি 30 টাকা 28 টাকা আলু বেচে তার কাছে কিনবে না। চিন্তিত হওয়ার কারণ নেই, আলুর দাম কন্ট্রোলে চলে আসবে। সুফল বাংলার স্টল থেকেও আলু বিক্রির চেষ্টা করবে রাজ্য। এর মধ্যেই কাটোয়ায় আলুর আকাল। বিকেল থেকেই কাটোয়া জুড়ে লকডাউন চলবে 29শে জুলাই পর্যন্ত। ততদিন আলু ছাড়া খাওয়া যায়? দামেও চড়া। জ্যোতি আলু প্রথমে কিলো প্রতি 28 টাকায় বিকলেও পরে দাম ওঠে 35 টাকায়। চন্দ্রমুখী আলু কিলো প্রতি 32 টাকা থেকে দাম ওঠে 38 টাকায়। তাতে কি, সকাল 10টার মধ্যেই বাজারে আলু শেষ। কাটোয়ায় 4টি বাজার, বড় বাজার, নিচু বাজার, স্টেশন বাজার ও হাজি নওয়াজ মার্কেট। 4টি বাজারেই বেলার দিকে মেলেনি আলু।
অনেককেই পরে বাজারে এসে নিরাশ হয়ে ফিরতে হয়। আমি তো অল্প করে 1 কিলো 2 আলু নেবো আর একটু পেঁয়াজ টমেটো নেবো, তো আলু তো কোথাও খুঁজে পাচ্ছি না। আলু শেষ হয়ে গিয়েছে, আলু সকালে ছিল সব 2.5 কেজি 5 কেজি 10 কেজি করে সবাই নিয়ে শেষ হয়ে গিয়েছে। তবে শনিবার থেকে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস আড়তদারদের। জন্য যার 2 কেজি দরকার সেও 5 কেজি 10 কেজি আলু নিয়ে চলে যাচ্ছে। এই কারণেই বাজারে আলুটার কৃত্রিম অভাব হয়েছে সাময়িক আজকের জন্য। এর মধ্যেই আলু নিয়ে কালোবাজারির অভিযোগও তুলেছেন কেউ কেউ। কাটোয়া পুরসভায় অভিযোগও জানিয়েছেন কয়েকজন ক্রেতা। পুরসভার আশ্বাস, কালোবাজারি রুখতে এবার বাজারে পুলিশ মোতায়েন করা হবে। যারা আলু মজুত করছে তার মানে তারা কালোবাজারি। পুলিশকে বলবো যারা আলু মজুত করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। কাটোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আলু নিয়ে সংকট বরদাস্ত করা হবে না। বাজারে বাজারে নজরদারি চালাবেন পুলিশ কর্মীরা। উজ্জ্বল রায় ও রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।